ইয়োগা এমন একটি প্রসেস যে আমাদের ফলস আইডেন্টিটি থেকে আমাকে সরিয়ে আমার ট্রু আইডেন্টিটির সাথে আমারই ইন্ট্রোডাকশন করিয়ে দেয়। আধ্যাত্মিকতা যত ধরনের আধ্যাত্মিক পদ্ধতিই হোক না কেন, ব্যবস্থাই হোক না কেন, সেটা রিলিজিয়াস হোক, নন রিলিজিয়াস হোক, ফেইথ বেসড হোক, নন ফেইথ বেসড হোক, ওয়েস্টার্ন রিলিজিয়ান হোক, ইস্টার্ন রিলিজিয়ান হোক, মিডল ইস্টার্ন রিলিজিয়ান হোক, হোয়াট এভার দ্য স্পিরিচুয়াল প্রসেস জগতে আছে, সবাই একটাই কাজ করেছে, সেটা হচ্ছে যে নিজের ভুল আইডেন্টিটিকে মুছে দিয়ে নিজের ট্রু আইডেন্টিটির সাথে পরিচয় করিয়ে দিয়েছে এবং তখন সে প্রকৃত সত্যকে বুঝেছে আমিও যা, মহাবিশ্বও তাই, এই সব কিছু একটা একটা একত্ববাদের ভেতরে, একের ভেতরে আমরা সবাই এক্সিস্ট করছি এবং আমরা এক, এবং এটি আধ্যাত্মিকতা। আজকের অনুষ্ঠানের এই পর্বে আমরা আমাদের সাথে পেয়েছি যোগাচার্য মোহাম্মদ কামরান। তিনি বিশিষ্ট যোগ শিক্ষক, হু সুফি যোগার প্রবর্তক এবং হু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে দীর্ঘদিন ধরে যোগ শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। আমরা আজকে যোগাচার্যজির কাছে আমরা যোগা সম্পর্কে জানবো, কিছু কথা বলবো, কিছু ভুল ধারণা ঠিক করব। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করি। ধন্যবাদ ডক্টর আশা, আপনি আমাকে এই অনুষ্ঠানে যোগা নিয়ে কথা বলার একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন। আশা করি ইন্টারেস্টিংলি আমরা কথাগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এই যে 2026 সালের 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস এবং এর যে প্রতিপাদ্য বিষয় যে যোগা ফর হেলদি এজিং বা সুস্থ বার্ধক্যের জন্য যোগা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বা আপনার অনুভূতি, আপনার মতামতটা একটু বলবেন। যোগা ফর হেলদি এজিং, এবার আয়ুষ মিনিস্ট্রি ভারতের, ওরা এভাবেই এই দিবসটার একটা থিম স্লোগান তৈরি করেছে, যোগা ফর হেলদি এজিং। এই যখন আপনি শোনেন তখন আপনার কাছে যোগাটা কি, যোগার পারপাসটা কি, এটা কি প্রকাশিত হয়? একজন সাধারণ মানুষের দৃষ্টিতে দেখতে গেলে আমার তো মনে হবে যে যোগা হয়তো বা একটা এক্সারসাইজ রেজিম অথবা সুস্থ থাকার একটা টুলস বা টেকনিক বা এমন কিছু যেটা আমাকে বেটার হেলথ ম্যানেজমেন্টে সাহায্য করে। তাহলে এই রকমের একটি আন্তর্জাতিক যোগ দিবস, সারা পৃথিবীর চোখ এই দিবসটার দিকে এই দিন থাকছে এবং সারা পৃথিবী জানছে কি যে এবারের স্লোগান হচ্ছে যোগা ফর হেলদি এজিং। তাহলে বয়স বৃদ্ধির সাথে সাথে আমি যাতে আমার হেলথটা ম্যানেজ করতে পারি, এই রকমের একটি ভাবনা, একটা অনুভূতি এই কথাটা প্রকাশ পায়। তাহলে এই কথা যদি প্রকাশিত হয় এভাবে, তাহলে বিশ্ববাসীর ধারণাটা কি হবে যে যোগা একটি হেলথ ম্যানেজমেন্ট টুল, যোগা এক ধরনের এক্সারসাইজ। একদম তাই তো মনে হবে। যোগা কি আদৌ তাই? যোগা কি আমাকে সুস্থ রাখার জন্য, আমার হেলথ ম্যানেজমেন্টের জন্য এসেছিল? এই যে কাল ধরে, হাজার হাজার বছর ধরে যোগা পৃথিবীতে অস্তিত্বমান, পূর্ণ শক্তিতে, পূর্ণ দাপটে, তা কি শুধু এই হেলথ ম্যানেজমেন্টের গল্প করার জন্য? যোগা ইজ আ সায়েন্স অফ স্পিরিচুয়ালিটি। এটা আধ্যাত্মিকতার বিজ্ঞান। এটা এমন একটি প্রসেস যা অনুশীলনের ভেতর দিয়ে ব্যক্তির ইনার সেলফ, ব্যক্তির ট্রু সেলফের বিকাশ প্রকাশটা ঘটবে এবং আমাদের যে ফলস আইডেন্টিটি, আমরা যে নিজেকে বডি, মাইন্ড, ইগো, এনার্জি, ইন্টালেক্ট এগুলো মনে করে বসে আছি, এই ভুল সেলফ আইডেন্টিফিকেশন থেকে সরিয়ে আমি যে একটি শাশ্বত সত্তা, যার শুরু নাই, যার শেষ নাই, যে চিরস্থায়ী একটা অস্তিত্ব, এই স্বরূপের এই সত্যটা উপলব্ধির যে প্রক্রিয়া যোগা, সেই জায়গা থেকে এটা অনেক দূর সরে গেল। এটা একটা হেলথ ম্যানেজমেন্ট প্রসেস হয়ে গেল। হেলথ ম্যানেজমেন্টের জন্য বহুত কিছু আছে, না এটা কোনো চিকিৎসা ব্যবস্থা, না এটা হেলথ ম্যানেজমেন্ট, এটি মানুষের আধ্যাত্মিক বিকাশের একটি ব্যাপার, যেটা কিন্তু আন্ডারমাইন হয়ে যায় যদি এই রকমের একটি প্রতিপাদ্য বিষয়, এই রকমের একটি থিমকে আমরা তুলে ধরি।
আচ্ছা আচার্যজি, আপনার কথার সূত্র ধরেই বলছি। আপনি বলছেন যে সায়েন্স অফ স্পিরিচুয়ালিটি ইজ ইয়োগা। এখন সায়েন্স এবং স্পিরিচুয়ালিটির তো যুগ যুগ ধরে দ্বন্দ্ব, এদের সম্পর্কটাই তো আমরা জানি যে দ্বান্দ্বিক। একদিকে সায়েন্স বলছে স্পিরিচুয়ালিটিকে প্রমাণ করা যাচ্ছে না, এটা অকাল্ট সায়েন্স অথবা মিস্টিসিজম অথবা সিউডো সায়েন্স। আর অন্যদিকে স্পিরিচুয়ালিটি বলছে যে সায়েন্স খুব লিমিটেড, খুব এভিডেন্স বেসড, শুধুই প্রমাণ খোঁজে। তো এই দুইটা বিপরীতধর্মী স্রোতকে এক বিন্দুতে আপনি কিভাবে মিলাচ্ছেন, যে এটা কেন আপনি বলছেন যে যোগা ইজ দ্য সায়েন্স অফ স্পিরিচুয়ালিটি? সেজন্য আসলে বিজ্ঞানটা বা সায়েন্স বলতে খুব সহজ করে আমরা কি বুঝি? সায়েন্স হচ্ছে কোনো বিষয় নয়, মূলত ওই বিষয়ের জ্ঞান অর্জনের পদ্ধতি হচ্ছে সায়েন্স। তার মানে সায়েন্স একটি বিষয়কে কিভাবে অ্যাপ্রোচ করে, এই অ্যাপ্রোচটা হচ্ছে সায়েন্স। সায়েন্স কি করে? প্রশ্ন করে, পর্যবেক্ষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে, প্রমাণ করে এবং যুক্তি দিয়ে, যুক্তি নির্ভর হয়ে ধীরে ধীরে একটা বিষয় সম্পর্কে রেজাল্টে পৌঁছায়। এই যে সায়েন্সের যাত্রাপথ, যে প্রসেস কোনো বিষয় জানার জন্য, এই প্রসেস হচ্ছে সায়েন্স। যে কারণে ধরুন যে আপনাকে কেউ প্রশ্ন করলো, যে কেউ জানালো যে এই গাছের পাতা খেলে এই রোগটা ভালো হয়ে যায়। সায়েন্স যদি এখানে ঢোকে বা আপনি যদি একজন সায়েন্টিস্ট হন, সাথে সাথে আপনি প্রশ্ন করবেন এটা কিভাবে হয়, এটা কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এই পরীক্ষা বিভিন্ন জনের উপরে করার পরে কি একই রেজাল্ট পাওয়া গেছে, অন্যরা যখন এই পরীক্ষাটা করেছে তারাও কি একই রেজাল্ট পেয়েছে। এই যে যুক্তি দিয়ে প্রমাণ করতে করতে সর্বজনীন করার ধরন দিয়ে যে সায়েন্সের যাত্রা, তো সায়েন্সের এই যে পদ্ধতি কোনো বিষয় সম্পর্কে জানার, এই পদ্ধতির নাম বিজ্ঞান। জি। এবার যদি আমরা দ্য সায়েন্স অফ ইয়োগা বলতে চাই, তাহলে ইয়োগাকে যদি আপনি ঠিক একইভাবে প্রশ্ন করেন, ইয়োগাটা কিসের সায়েন্স? ইয়োগাটা হচ্ছে দ্য সায়েন্স অফ স্পিরিচুয়ালিটি বলছি আমরা। সেখানে স্পিরিচুয়ালিটি ব্যাপারটিও একটু বুঝে নেওয়া দরকার, যে স্পিরিচুয়ালিটি বলতে ইয়োগা কি বলে। ইয়োগা বলছে যে মানুষের দুটি সত্তা রয়েছে, একটাকে ইয়োগা প্রকৃতি বলছে আর একটাকে পুরুষা বলছে। প্রকৃতি কোন জিনিস? সেটি হচ্ছে যে আমাদের যে বডি, মাইন্ড, ইমোশন, ইন্টেলেক্ট, ইগো, এনার্জি, এইগুলোর যে যৌগ, যে কমপ্লেক্স, এই অংশটা প্রকৃতি এবং পরিবর্তনশীল। কিন্তু এটার মধ্যেই, এটাকে সাথে নিয়েই আরেকটি সত্তা আছে, যেটাকে ইয়োগা হচ্ছে পুরুষা বলছে। সেটা অপরিবর্তনশীল, সেটা ছিল, সেটা আছে, সেটা থাকবে, শাশ্বত একটি সত্তা, সেটা পুরুষা। আমরা নিজেদেরকে সবসময় বডি, মাইন্ড, ইমোশন, ইন্টেলেক্ট, ইগো, এই কমপ্লেক্স মনে করে থাকি, এবং যে কারণে মানে ইয়োগা বলতে চাই এটা হচ্ছে তোমার রং আইডেন্টিটি, ইটস ইয়োর ফলস আইডেন্টিটি। ইউ আর অ্যাকচুয়ালি দ্য পুরুষা, দ্য ইটার্নাল সেলফ। হ্যাঁ, তো আমি এখন তো নিজেকে মানে প্রকৃতি মনে করছি, বডি, মাইন্ড, ইমোশন, ইন্টেলেক্ট মনে করছি। আমাকে পুরুষা আর সত্তাটি আমার কাছে অচেনাই রয়ে গেছে নিজের। ইয়োগা এমন একটি প্রসেস ইন্ট্রোডিউস করে, যে প্রসেসের ভেতর দিয়ে একজন ব্যক্তি সে তার ফলস এই প্রকৃতি আইডেন্টিটি থেকে তার ট্রু সেলফ, মানে সেই পুরুষা আইডেন্টিটিতে সে পৌঁছতে পারে আর কি। নিজের এই সত্যকে জানা, নিজের স্বরূপের সত্য উন্মোচনের একটি প্রসেস। এখন বিজ্ঞানের মতন করে যদি বলি, এটি কি পরীক্ষিত? হাজার হাজার বছর ধরে পরীক্ষিত। ইয়োগা অ্যাপ্লাই করলে কি সবার একই রকম হয়? কাল কাল ধরেই সবার একই রকম হয়?
1000 বছর আগে একজন যোগগুরু দ্য সায়েন্স অফ ইয়োগা অ্যাপ্লাই করে যে রেজাল্ট পেয়েছে, 1000 বছর পরে আরেকজন যোগগুরু সেই একই জিনিস অ্যাপ্লাই করে একই রেজাল্ট পাচ্ছে। তাহলে এই যে বিজ্ঞানের যে জ্ঞান অর্জন করার প্রসেস, যে পদ্ধতির নাম বিজ্ঞান, সেই একই পদ্ধতি যখন যোগার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় তখন একই রেজাল্ট পাওয়া যাচ্ছে। আর এই জন্যই আমরা বলতে পারি যে যোগা ইজ দ্য সায়েন্স অফ স্পিরিচুয়ালিটি, দ্য সায়েন্স অফ ট্রান্সফরমেশন। নিজের প্রকৃতি উপলব্ধি থেকে নিজেকে পুরুষাদা শাশ্বত অস্তিত্বে অস্তিত্বের উপলব্ধিতে পৌঁছানোর এই যাত্রাপথ, এই পদ্ধতি, এই টুলস, এই টেকনিক্স, বুঝতে এই পেরেছি। সব কিছু যোগাতে আছে, প্রমাণিতভাবে আছে। তাই আমরা এটাকে সায়েন্স অফ স্পিরিচুয়ালিটি বলছি। চমৎকার, চমৎকার। আচ্ছা আচার্যজি, তাহলে আরও কিছু প্রশ্ন ওই আপনার উত্তরের সূত্র ধরে আসতেছে। তো আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে, আমি জানতে চাচ্ছি নিজেকে জানার সাথে স্পিরিচুয়ালিটির সম্পর্কটা কেমন, আর যোগা কিভাবে আমাকে এই যে নিজেকে জানা এটার দিকে নিয়ে যাচ্ছে, নিজেকে জানার পিছনে যোগার ভূমিকাটা কি, কিভাবে আমাকে সে নিজেকে চিনতে জানতে শেখাচ্ছে। কারণ অ্যাজ এ পার্সন আমি কি নিজেকে জানি না? মানুষ কি নিজেকে জানে না? এই প্রশ্নটার দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয়াংশের উত্তর দিয়ে আমি শুরু করি, আচ্ছা, তাহলে প্রথম অংশের উত্তরে এসে যাবে। আমরা কি নিজেকে জানি না? যোগা বলছে না, জানো না। তুমি যা জানো নিজের সম্পর্কে, যেমন আমরা যে কারোর পরিচয় জানতে চাইলে সে কি বলবে? প্রথমে নিজের একটা নাম বলবে, তার বাবার নাম, তার মায়ের নাম, তার জেলা কোথায়, সে কোন ধর্মাবলম্বী, সে কি পড়াশোনা করেছে, সে কি কাজ করে, সে ইস্টার্ন না ওয়েস্টার্ন, সে সাদা চামড়া না কালো চামড়া, ইত্যাদি ইত্যাদি আসবে। সে নারী না পুরুষ। হ্যাঁ, যোগা বলছে এই যে নিজের সম্পর্কে তোমার টোটাল ধারণা পুরোটাই ফলস। যোগা এটাকে মিথ্যা বলছে। এখন ভারতীয় মিথ্যা মানে, এই অঞ্চলীয় মিথ্যা মানে, এটা হচ্ছে মানে ডাউনরাইট লাই না আর কি। ইলিউশন। এটা মানে হ্যাঁ, ইলিউশন। অর্থাৎ কি, দেখতে মনে হয় যে এটা সত্য, কিন্তু প্রকৃত অর্থে সত্য না। মায়া। 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 যেমন আমরা দেখি যে সূর্য উঠলো এবং চোখের সামনে দিয়ে দেখছি যে সূর্য উঠে এ প্রান্ত থেকে ও প্রান্ত গেল, তাহলে আমাদের দেখলে কি মনে হবে? সূর্য ঘুরছে পৃথিবীর চারিদিকে, কিন্তু আসলে তো সেটা দেখাচ্ছে সূর্য ঘুরছে, কিন্তু আসলে পৃথিবী ঘুরছে। এই যে প্রকৃত সত্যটা দৃশ্যমান সত্যের থেকে আলাদা, তাহলে এই দৃশ্যমান সত্যকে মিথ্যা বলা হচ্ছে। অর্থাৎ দেখতে সত্য মনে হয়, আচ্ছা, আসলে সত্য নয়, সেটা মিথ্যা। যোগা বলছে তোমার সম্পর্কে যে ধারণা, তুমি কে এই প্রশ্ন করলে যে উত্তর দাও তুমি, সেটা মিথ্যা। তার মানে তুমি নিজের সম্পর্কে জানো না। এখন যোগা আমাকে কিভাবে নিজেকে জানায়? যোগা এমন একটি প্রসেস ইন্ট্রোডিউস করেছে, এমন একটা পদ্ধতি দিয়েছে, যার অনুশীলন শুরু করলে ধীরে ধীরে একটি মানুষ তার নিজের যে ফলস আইডেন্টিটি সেটা থেকে দূরে সরতে থাকে এবং নিজের যে ট্রু আইডেন্টিটি, যেটাকে যোগা বলছে পুরুষা, প্রকৃতি নও তুমি, পরিবর্তনশীল এই বডি মাইন্ড ইমোশন ইন্টেলেক্ট ইগো নও তুমি, তুমি অপরিবর্তনশীল শাশ্বত একটি সত্তা, যে নারী না পুরুষ, যে হিন্দু মধ্য খ্রিস্টান আস্তিক নাস্তিক কিছুই না, একদম সে একটা বিশুদ্ধ সত্তা মাত্র, একটি শাশ্বত পরম সত্তা। তখন তুমি নিজেকে সেটা উপলব্ধি করতে পারো। তাহলে এই ফলস আইডেন্টিটি থেকে যখন এই ট্রু আইডেন্টিটিতে পৌঁছায়, তখন কিন্তু মানুষ আর বলতে পারে না আমি কে। একদম। আপনি যদি বুল্লে শাহর কথা দেখেন, যাকে আমরা পাকিস্তানের লালন সাইজি বলি আর কি, বুল্লে শাহ আর একটা অদ্ভুত গান আছে যে বুল্লে কি জানে मैं कौन, বুল্লে কি জানে যে আমি কে। বুল্লে শাহ নিজেই বলছে যে বুল্লে কি জানে আমি কে, না আমি এটা, না আমি সেটা, না আমি ফেরাউন, না আমি মুসা,
না আমি সৃষ্টি, না আমি স্রষ্টা। সারাটা গান ধরে শুধু সে বলে গেল আমি কি না, কিন্তু কোথাও বলেনি আমি কি। এই আমি কিটা আর তখন বলা যায় না, এরকম একটি ব্যাপার হয়ে ওঠে। তার মানে বুল্লে শাহ এটা বুঝতে পেরেছিল। ইয়োগা বা মনসুর হিল্লাজের কথা যদি বলি, যিনি আন আল হক বলেছিলেন যে উনি তার সাধনার একটি পর্যায়ে, তার সুফিবাদী সাধনার একটি পর্যায়ে তিনি বুঝে গেলেন যে আমি সত্য, কিন্তু আমি কে সেটি আর কিছু বলা গেল না আর কি। তাহলে ইয়োগা এমন একটি প্রসেস যে আমাদের ফলস আইডেন্টিটি থেকে আমাকে সরিয়ে আমার ট্রু আইডেন্টিটির সাথে আমারই ইন্ট্রোডাকশন করিয়ে দেয়। আর এই নিজেকে জানার এই ব্যাপারটি, যেটি আপনার প্রথম প্রশ্ন ছিল, যে নিজেকে জানার সাথে আধ্যাত্মিকতার কি সম্পর্ক। আধ্যাত্মিকতা যত ধরনের আধ্যাত্মিক পদ্ধতি হোক না কেন, ব্যবস্থাই হোক না কেন, সেটা রিলিজিয়াস হোক, নন রিলিজিয়াস হোক, ফেইথ বেসড হোক, নন ফেইথ বেসড হোক, ওয়েস্টার্ন রিলিজিয়ান হোক, ইস্টার্ন রিলিজিয়ান হোক, মিডল ইস্টার্ন রিলিজিয়ান হোক, হোয়াট এভার দ্য স্পিরিচুয়াল প্রসেস জগতে আছে, সবাই একটাই কাজ করেছে, সেটা হচ্ছে যে নিজের ভুল আইডেন্টিটিকে মুছে দিয়ে নিজের ট্রু আইডেন্টিটির সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এবং তখন সে প্রকৃত সত্যকে বুঝেছে আমিও যা, মহাবিশ্বও তাই। এই সব কিছু একটা একটা একত্ববাদের ভেতরে, একের ভেতরে আমরা সবাই এক্সিস্ট করছি এবং আমরা এক। এবং এটি আধ্যাত্মিকতা। আপনি বাংলাদেশের সুফি যোগার প্রবর্তক, তো সুফি যোগা কি সেমভাবে কাজ করে এবং নিজের শাশ্বত যে চিরঞ্জীব সত্তা এবং নিজেকে জানা, নিজের ইনার সেলফের সাথে কানেক্ট করা, এই ব্যাপারগুলোতে কি সুফি যোগা একইভাবে কাজ করে? যোগা যা করে সুফি যোগাও তাই করে। আচ্ছা, শুধু সুফি যোগার যে বিশেষত্ব সেটা হচ্ছে যে যোগার পথ ধরে যোগাটা যেভাবে ডিজাইন করা, সেভাবে যোগার ভেতর দিয়ে যেই গোল, যেই লক্ষ্যে পৌঁছাবে মানুষ, সুফি যোগাতেও সেই লক্ষ্যেই পৌঁছাবে। তবে সুফি যোগাতে এই ব্যাপারটি একটু দ্রুত ঘটবে। আচ্ছা, যেমন ধরুন যে আমাদের দেশে এখন তো ইঞ্জিন চালিত রিক্সা ব্যবহৃত হচ্ছে অনেক। তো রিক্সা তো আগে ছিল, ওটা পা চালিত রিক্সা ছিল, ওটার যে গতি ছিল, এটার সাথে ইঞ্জিন যুক্ত করার কারণে এর গতিটা অনেক বেড়ে গেছে। ফলে গন্তব্যে পৌঁছানোটা আরো দ্রুত সহজ হচ্ছে, দ্রুত হচ্ছে। হ্যাঁ, একইভাবে যোগা যা আছে, যোগার ভেতর দিয়ে যে লক্ষ্যে পৌঁছানো যায়, যে নিজের ফলস আইডেন্টিটিকে সরিয়ে নিজের ট্রু শাশ্বত আইডেন্টিটির সাক্ষাৎ ব্যক্তি পায় এবং সে সত্য হয়ে ওঠে, এই গোলটা সুফি যোগাতেও ঘটছে আরো দ্রুত। আচ্ছা আচার্যজি, আমাকে এখন বলেন, আমরা যখন যোগা শিখেছি আর আমরা সুফিবাদ সম্পর্কে যতটুকু জানি, তাতে দেখা যায় যে যোগা একটা নন ফেইথ, নন রিলিজিয়াস বেসড প্রসেস, যেখানে সুফিবাদ হচ্ছে রিলিজিয়াস অ্যান্ড ফেইথ বেসড প্রসেস। এখন এই দুটা বিপরীতমুখী ধারা, একজন ফেইথ বেসড, একজন নন ফেইথ বেসড, তো এই দুই বিপরীতমুখী ধারা কিভাবে একসাথে এসে মিলল এবং সুফি যোগায় আপনি কিভাবে এই দুটাকে একসাথে করে মেলবন্ধন করালেন এবং সুফি যোগা সম্পর্কে আমাকে আরেকটু ডিটেলসে বলবেন? দেখেন, এর জন্য আমাদের বুঝতে হবে যে যারা সুফি, যারা যোগী, যারা যোগ সাধনা করছে, যারা সুফিবাদ সাধনা করছে, উভয়ই চাচ্ছেটা কি? উভয়ই একই জায়গায় যেতে, একই সত্যে পৌঁছানোর চেষ্টা করছে। এক্স্যাক্টলি, উভয়ই চাচ্ছে যে আমাদের যে ফলস আইডেন্টিটি সেটা নয়, আমাদের যে ট্রু আইডেন্টিটি সেটাকে যেন এক্সপেরিয়েন্স করতে পারি এবং সেটা হয়েই যেন আমি আমার জীবনযাপন করতে পারি, আমার লাইফকে পরিচালিত করতে পারি। অসত্যে থাকা নয়, সত্যে থাকা। তাহলে এরা ভিন্ন প্রক্রিয়া হলেও, ভিন্ন দর্শনের হলেও, বোথ মানে হ্যাভ দ্য সেম গোল।
লক্ষ্যটা সেম, একই গোলে যাবে। লক্ষ্যটা সেম। ইয়োগা কি বলছে যে তুমি বডি, মাইন্ড, ইমোশন, ইন্টেলেক্ট, ইগোর কমপ্লেক্স, এই যোগ, এই প্রকৃতি নও। তুমি কি? তুমি হচ্ছে শাশ্বত পুরুষা। তুমি দৃশ্য নও, তুমি দ্রষ্টা। দ্রষ্টা। You are not the doer, you are the watcher, the observer. অবজার্ভার। হ্যাঁ, যে এই যে প্রকৃতিতে যা ঘটছে, নিজের শরীরে, বডিতে, মাইন্ডে যা ঘটছে সব দেখে, কিন্তু এ দ্বারা একটুও প্রভাবিত হয় না। এরকমের একটি শাশ্বত সত্তা হচ্ছে পুরুষা। সুফিবাদ বলছে, যেটাকে যোগে আমরা প্রকৃতি বলছি, সুফিবাদে তাকে নফস বলা হচ্ছে। আচ্ছা। সেম বডি, মাইন্ড, ইমোশন, ইন্টেলেক্ট, ইগো, এনার্জি, এগুলোর যোগ, এটা হচ্ছে নফস। নফস, রাইট। হ্যাঁ, সুফিবাদ বলতে চায় যে তুমি নফস নও, তুমি আসলে আত্মা, তুমি একটা রূহ, রুহু, সোল। হ্যাঁ। তো এই এই যে আমি নফস নই, আমি আত্মা, এটা সুফিবাদ বলছে। ইয়োগা বলছে তুমি প্রকৃতি নও, পুরুষ। তুমি পুরুষা। তাহলে নিজের প্রকৃতির যে গ্রাস্প বা প্রকৃতির ভেতরে যে আমরা নিজেকে একটা রং আইডেন্টিটি ক্রিয়েট করে আমরা এক্সিস্ট করছি, সেটা থেকে সরে এসে নিজের ট্রু আইডেন্টিটি পুরুষা হওয়া। সুফিবাদেও তাই, আমি নফস নই, আমি আত্মা। ট্রু। এই হলো ব্যাপার। তাহলে গোলটা সেম, গোল সেম, ফিলোসফিও কিছুটা ম্যাচ করলো। এখন গোল যদি সেম হয়, তাহলে একই মানুষ, একই ভ্রম, একই সত্যে পৌঁছাবো, প্রসেস কতটা আলাদা হবে? না, কোথাও না কোথাও গিয়ে তাদের মানে ভাষার পার্থক্য থাকতে পারে, বাট ভাষা বুঝে গেলে বোধহয় সামঞ্জস্যটা বোঝা যায়। হ্যাঁ, ধরুন ঢাকা, বাংলাদেশে এই ঢাকা শহরটা বাংলার প্রায় মাঝামাঝি জায়গায় অবস্থিত। এখন কুড়িগ্রাম থেকে কেউ একজন ঢাকায় আসবে, চিটাগং থেকে আসবে, কেউ সিলেট থেকে, কেউ কুষ্টিয়া, যশোর থেকে আসবে, তো তাদের যাত্রাপথ তো আলাদাই হবে, কিন্তু গন্তব্যটা সেম হবে। ট্রু। তো সেরকম একই গন্তব্যে বিভিন্ন রিলিজিয়ান বা বিভিন্ন স্পিরিচুয়াল প্রসেস, সেটা রিলিজিয়াস স্পিরিচুয়াল প্রসেস হোক, নন রিলিজিয়াস স্পিরিচুয়াল প্রসেস হোক, তারা সেম বলে ভিন্ন ভিন্নভাবে সেই সময়, সেই প্রেক্ষাপট অনুযায়ী তারা পথটা তৈরি করেছে, পদ্ধতিটা তৈরি করেছে, এবং সেই পদ্ধতি ওই সময়ের মানুষগুলো, ওই অঞ্চলের মানুষের জন্য সুটেবল হয়েছে। একদম। তাহলে এভাবে ব্যাপারটি ঘটেছে। এখন আমরা যখন ইয়োগাকে সুফি ইয়োগায় রূপান্তর করছি বা এটার ফর্ম দিচ্ছি, প্রথম হচ্ছে যে কেন ইয়োগাকে সুফি ইয়োগা করতে হলো। তার কারণ হচ্ছে যে এই যে ফেইথ বেসড মানুষ যত আছে, সেটা ইসলামিক ফেইথ বেসড হোক বা অন্য যে কোনো রিলিজিয়নের ফেইথ বেসড মানুষ হোক, ফেইথ বেসড মানুষের জন্য তো একটি পদ্ধতি দরকার যে আমি কিভাবে ইয়োগার অনুশীলনকে অ্যাডাপ্ট করতে পারি, বা আমার স্পিরিচুয়াল প্র্যাকটিসের সাথে ইয়োগা কিভাবে কমপ্লিমেন্ট করতে পারে, সাপ্লিমেন্ট করতে পারে। এর একটা নেসেসিটি জগতে ছিল বা আছে। আরেকটি বিষয় হচ্ছে যে ইয়োগার এই যাত্রাপথ, প্রকৃতি থেকে পুরুষা হয়ে ওঠার এই যাত্রাপথকে আরো কিভাবে ফাস্টার করা যায়, আরো কিভাবে কম সময়ে এই গোলটা অ্যাচিভ করা যায়, সেই ব্যাপারটির সম্ভাবনা, মানে সুফিবাদকে যদি ইয়োগার সাথে যুক্ত করা হয় তাহলে এই সম্ভাবনাটা তৈরি হয়। তাহলে এই দুটি বিষয়কে নিয়ে, এই দুটি কারণে আমরা সুফি ইয়োগার ধারণাটি উপস্থাপন করেছি, এবং এটি জগৎময় আমরাই প্রথম, বা এই হু ফাউন্ডেশন থেকেই প্রথম এই সুফি ইয়োগার ধারণাটি প্রদান করা হয়। এবার প্রশ্নটা হচ্ছে যে কেন সুফি ইয়োগাটা এলো, সেটার উত্তরটা দিলাম। সুফি ইয়োগা হলো কিভাবে? গাছে কলম দিয়েছেন,
আমরা যে গাছে কলম দেই আর কি, একদম কলমের ধারণাটা দেখেন, গ্রাফটিং এর যে ধারণাটা সেটা কি? একটা গাছ আছে, সেই মূল গাছের কাণ্ডটাকে আমি সরিয়ে দিয়ে আমি অন্য একটি গাছের কাণ্ডকে এনে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, যেই বৃক্ষের মূল বৃক্ষটা, সেই বৃক্ষের শক্তি তো রইলই, সেটার সাথে আরেকটি বৃক্ষের যে সম্ভাবনা, যেই এটাকে কি বলে, যেই ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স, সে বিষয়গুলো এসে যুক্ত হলো। তাহলে ইয়োগাও স্পিরিচুয়াল প্রসেস, সুফিবাদও স্পিরিচুয়াল প্রসেস। তো ইয়োগার যে ক্লাসিক্যাল যে অষ্টাঙ্গ যোগ আছে, ঋষি পতঞ্জলি তার 195টি যোগসূত্রের ভেতর দিয়ে দারুণভাবে যে ইয়োগাটাকে ফিলোসফাইজ করে, ইয়োগাটাকে গুছিয়ে সর্বজনীন করে তুললেন, সেই ক্লাসিক্যাল অষ্টাঙ্গ যোগ, পতঞ্জলি যোগটা হচ্ছে মূল বৃক্ষ। এর উপরে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ইউনুসিয়া তরিকত অনুযায়ী সুফিবাদকে যেভাবে প্র্যাকটিস করা হয়, বিশেষ করে এই বাংলায়, আসামে বা আরো বিভিন্ন জায়গায়, যারা নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ইউনুসিয়া তরিকতটাকে প্র্যাকটিস করছে তাদের আধ্যাত্মিক মুক্তির জন্য, এর যে পদ্ধতি, সেই পদ্ধতিকে ইয়োগার অষ্টাঙ্গ যোগের এই ক্লাসিক্যাল ফ্রেমওয়ার্কের উপরে বসিয়ে দেওয়া হয়েছে। ফলে একজন ব্যক্তি যোগী হিসেবে যাত্রা শুরু করবে ঠিকই, কিন্তু সুফি হিসেবে তার প্রকাশটা ঘটবে। এই হলো সুফি যোগার ব্যাপারটি, যোগে যাত্রার শুরু আর সুফি হয়ে তার যাত্রার সমাপ্তি। চমৎকার চমৎকার। এবার ব্যাপারটি ঘটলো কিভাবে অষ্টাঙ্গ যোগের ভেতরে, আমি জানি না কতটুকু সময় আছে, তবে আমি সংক্ষেপে এটাকে মানে উপস্থাপন করার চেষ্টা করছি এবং আন্ডারস্ট্যান্ডিং, যাতে সাধারণ মানুষ এটা বুঝতে পারে, যাদের একটু যোগ সম্পর্কে ধারণা আছে তারা এটা বুঝতে পারবে। আমরা জানি অষ্টাঙ্গ যোগ, তাহলে অষ্টাঙ্গের ভেতরে 8টি অঙ্গ কি কি আছে? ইয়ামা, যম, নিয়ামা, নিয়ম, আসনা, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান, সমাধি। এই তো 8টি অঙ্গ। এখন এই 8টি অঙ্গ যদি আমি অনুশীলন করতে চাই, তাহলে প্রতিটি অঙ্গের সাথে সুফিবাদী টুলস, টেকনিক্স যুক্ত হয়েছে। এখন ইচ্ছে করলেই কি যোগ করা যাবে? একটি ক্লাসিক্যাল জিনিসের সাথে ইচ্ছে করলেই যা ইচ্ছা তাই করা যাবে না, যাবে না, গেলে ওটা ক্লাসিক্যালি হতো না। কিন্তু কখন করা যাবে? যদি সে আমাকে স্কোপ দেয়। আমরা এই স্কোপটা খুব ভালোভাবে দেখেছি। যেমন যম, ইয়ামা, এটা হচ্ছে প্রথম অঙ্গ। এর মধ্যে আমরা কি জেনেছি? যে 5টি জিনিস করা যাবে না। নিয়ম, এর মধ্যে আমরা কি কি জেনেছি? 5টি জিনিস করতে হবে। সো 5 don'ts, 5 do's। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ইউনুসিয়া তরিকত সিস্টেমে বা সুফিবাদে আমরা এরকম ডুজ ডোন্টস পাবো। তো নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ইউনুসিয়া তরিকতে আমরা এরকম 6টি জিনিস পাই যা করা যাবে না, আর 4টি জিনিস পাই যা করতে হবে। এই যে 6টি জিনিস করা যাবে না, তা ইয়োগার যে 5টি জিনিস করা যাবে না বলা আছে, তার সাথে 4টি ম্যাচ করে। আচ্ছা, অহিংসা ম্যাচ করবে, সত্য, সত্যা ম্যাচ করবে, ব্রহ্মচর্য ম্যাচ করবে, এবং আস্থা, আস্তেয়া, এই অঙ্গটাও ম্যাচ করবে। আর কয়েকটা আছে যেটা ম্যাচ করবে না। আমরা যখন সুফি যোগা বলেছি, তখন যেগুলো ম্যাচ করছে সেগুলো তো ম্যাচ করছে, আর যেগুলো ম্যাচ করছে না সেগুলোকেও এনে এখানে রাখা হয়েছে। ফলে এখানে পুরো দস্তুর, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ইউনুসিয়া তরিকত এক্সিস্ট করবে, আবার পুরো দস্তুর ইয়োগার, ক্লাসিক্যাল ইয়োগার যে 5টি
মানে জমের যে 5টি নিষেধাজ্ঞা, সেই 5টি নিষেধও অস্তিত্বমান হবে। তো যেহেতু 4টি ম্যাচ করে, তাহলে এই 4টি তো কমন, তাহলে একটা ম্যাচ করে না, তাহলে সেই একটা যুক্ত হবে। আর এদিকে 6টার নকশবন্দিয়া সিস্টেমে বা ইউনুসিয়া তরিকতের 6টা হচ্ছে ম্যাচ, 4টা ম্যাচ করছে, 2টো ম্যাচ করছে না, তাহলে এই 2টো আরো যোগ হবে। তাহলে এই 4টা ম্যাচ করেছে, ফলে 4টা হুবহু রাখা হয়েছে। হ্যাঁ, যোগের একটা ম্যাচ করেনি, ওটাকেও রাখা হয়েছে, 5টা হলো। ইউনুসিয়া তরিকার 4টা ম্যাচ করেছে, 2টো ম্যাচ করেনি, ওই 2টোকেও আনা হলো, তাহলে 5 আর 2 7টা। সুতরাং মানে ইয়েতে সুফি যোগায় আমাদের হচ্ছে জম হচ্ছে 5টা না, তখন 7টা। বুঝতে পারছি। এরকম 5টা নিয়ম আছে, 5টা জিনিস করতে হবে। ইউনুসিয়া তরিকায় 4টা জিনিস করতে হবে, তাহলে একটা বাকি থাকলো। কিন্তু এরা কেউ কারোর সাথে ম্যাচ করে না। ও আচ্ছা আচ্ছা। ম্যাচ না করলেও ইয়োগায় যে 5টা জিনিস করতে বলা হয়েছে, তার 5টা জিনিস ইসলামে সুফিবাদে অ্যাকসেপ্টেড। ওকে। যেমন শৌচ, ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাহলে আপনি এটাকে রাখতে পারেন। একদম। সন্তোষ, যে কোনো অবস্থায় আপনাকে আত্মতুষ্টি, হ্যাঁ, এট এনি গিভেন সিচুয়েশন আপনি হ্যাপি থাকতে হবে। সন্তুষ্টি, হ্যাঁ। সুফিবাদ শেখাচ্ছে যে অবস্থায় তৈরি হোক আলহামদুলিল্লাহ, হ্যাঁ একদম, হ্যাঁ, অ্যাকসেপ্টেড। এটা আসলে অ্যাকসেপ্টেন্স। সুতরাং সুফিবাদেও এটা রয়েছে। এরকম আছে অধ্যায়, সেলফ স্টাডি, যেরকম পড়তে হবে গ্রন্থ ইত্যাদি, সেরকম নিজের ভেতরে কি হয়, মনোজগতে কি হয়, শরীরে কি হয়, নিজের দেহতত্ত্ব মন তত্ত্বকেও পড়তে হবে। তাহলে এই যে স্টাডির প্রশ্নটা, ইসলাম কি বলছে? প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোরআন তো শুরুই হলো পড়ো কথাটা দিয়ে, পড়ো, ইকরা, রিড বাই দ্য নেম অফ তাই লর্ড। তাহলে এই যে পড়তে বলা হচ্ছে, তার মানে জানতে বলা হচ্ছে, এটাও সুফিবাদে পুরো দস্তুর আছে। এরকম ভাবে যে 5টি মানে প্রত্যঙ্গ আছে নিয়মের মধ্যে, 5টি ডুজ আছে, এর প্রত্যেকটি সুফিবাদ সাপোর্ট করে, ফলে 5টিকে ধরে রাখা হয়েছে। ট্রু। সুফিবাদ আরো যোগ করছে, মানে ইউনুসিয়া তরিকতে আরো 4টি জিনিস করতে বলা হচ্ছে। সেটা হচ্ছে যে আদব, মোহাব্বত, বুদ্ধি, সাহস। আচ্ছা, তোমার আদব থাকতে হবে, আদব নাই তো কোনো সুফিবাদ নাই। মোহাব্বত, নিজের মুর্শিদের প্রতি, গুরুর প্রতি প্রেম তীব্র থাকতে হবে। বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি কি জিনিস? বুদ্ধি হচ্ছে রাইট এবং রং কে আলাদা করার অ্যাবিলিটি, মানুষের সেই ফ্যাকাল্টিটা হচ্ছে বুদ্ধি, সেটা থাকতে হবে। সাহস থাকতে হবে। আধ্যাত্মিকতায় সাহসের অনেক ব্যাপার আছে। এটা করব না, জীবন ভর করব না, এই সিদ্ধান্ত নেওয়া, এই সংকল্প এক প্রকাণ্ড সাহসের ব্যাপার। সো এই 5টি আর এই 4টি যেহেতু কেউ কারোর সাথে ম্যাচ করছে না, কিন্তু একে অপরকে কমপ্লিমেন্ট করছে, সো এই মিলে 9টি হচ্ছে নিয়ম রাখা হয়েছে, 9টি ডুজ করা হয়েছে। সুতরাং সুফি যোগায় 5টি না 9টি ডুজ। বুঝতে পারছি। এভাবে আসন যখন করতে বলা হচ্ছে, তখন ঋষি পতঞ্জলি শেখাচ্ছেন তোমার বডি স্থির হতে হবে ওই ভঙ্গিতে, এবং তোমার খেয়াল থাকতে হবে অনন্তে। এখানেই পতঞ্জলি আমাদেরকে স্কোপ করে দেব যে আমি অনন্তে খেয়াল, মানে কানেকশন উইথ দি ইটারনিটি, কানেকশন উইথ দি ইটারনিটি, এটা হচ্ছে যোগের কথা। তো আমি ইটারনাল কানেকশন কিভাবে তৈরি করি? সুফিবাদে বা নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই ইউনুসিয়া সিস্টেমে আমার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমি যেন আমার মুর্শিদ স্মরণ, মুর্শিদ যে কিনা ডিভাইন রিপ্রেজেন্টেটিভ, আপনার ডিসি, একটা জেলার ডিসি সে সরকার, একদম। ডিসির আদেশ নিষেধ কর্মকাণ্ড বাংলাদেশের সংবিধানের বাইরে, সে সংবিধানের চলমান সংবিধান। সে তো একজন সুফি গুরু, একজন মুর্শিদ, একজন পীর, চলমান কোরআন,
সো তাকে মানা আর কোরআন মানা সেম কথা। তো আমরা যেটা করছি যে আসনে যখন আমরা করছি তখন আমার গুরুজি শিখিয়েছিলেন, আমার গুরুজি হিন্দু, পুরো দস্তুর হিন্দু। তিনি বলছেন তোমার দুই ভ্রুর মাঝখানে যে একটি এনার্জি সেন্টার আছে, যোগের ভাষায় যেটাকে আজ্ঞা চক্র বলে, সুফিবাদে এটাকে নফস বলে। এই জায়গায় তুমি সারাক্ষণ আমাকে দেখো, আমার গুরুজি বলছেন তুমি আসনরত অবস্থায় থাকো, কিন্তু এখানে তুমি আমাকে দেখবা, এবং আমাকে যখন দেখবা দ্যাট উইল ক্রিয়েট ইউর কানেকশন উইথ দি ইটার্নিটি, কানেকশন উইথ দি ডিভাইন। আমার হিন্দু গুরু যদি আমাকে এটা শেখায়, তাহলে ইয়োগা আমাকে স্কোপ করে দিচ্ছে আসন অনুশীলনের সময় এই জায়গায় আমি আমার মুর্শিদকে দেখতে পারি। দিস ইজ হাউ আই অ্যাম বিং কানেক্টেড উইথ দি ডিভাইন, উইথ দি ইটার্নিটি। একদম। তাহলে আমরা এভাবে শেখাচ্ছি যে তোমার যদি দুই ভ্রুর মাঝখানে তোমার যদি মুর্শিদ না থাকে, গুরু না থাকে, তাহলে তুমি দুই ভ্রুর মাঝখানে আলোকিত আল্লাহ লেখা এটা দেখতে পারো। তুমি যদি অন্য ধর্মের হও বা তুমি যদি ওম দেখতে চাও, ওম দেখতে পারো। হ্যাঁ, তুমি বুদ্ধাকে দেখতে পারো, তুমি ট্রিনিটি জিসাসকে দেখতে পারো, দেখো, কিন্তু তোমার অ্যাটেনশন এখানে থাকবে। এভাবে আসনকেও সুফি আসন করা। একদম। প্রাণায়াম, দ্য ফোর্থ লিম্ব অফ যোগা। প্রাণায়ামে দুই রকমের প্রাণায়াম আছে, সগর্ভ প্রাণায়াম, অগর্ভ প্রাণায়াম, ইয়োগিক যে ব্রেথ টেকনিক। হ্যাঁ, যখন আমি ব্রিদিংটা শিখছি, ব্রিদিংটা প্র্যাকটিস করছি আর কি, হ্যাঁ, তখন এই প্র্যাকটিসটা করার সময় আমার ভেতরে যদি কোনো মন্ত্র থাকে তাহলে সেটা সগর্ভ প্রাণায়াম হবে, আর যদি কোনো মন্ত্র উচ্চারণ, কোনো জপ না থাকে তাহলে সেটা অগর্ভ প্রাণায়াম হবে। দুটোই অ্যাকসেপ্টেড, কোনো অসুবিধা নেই। তার মানে যোগা আমাকে স্কোপ করে দিচ্ছে সগর্ভ প্রাণায়ামের, অর্থাৎ মন্ত্রযুক্ত প্রাণায়াম। তাহলে যোগাতে ঠিক যেভাবে ইয়োগিক ব্রেথ টেকনিকটা শেখানো আছে, আমি শুধু এখানে যদি জিকিরটা বসিয়ে দিতে পারি তাহলে সগর্ভ প্রাণায়াম হলো এবং সুফিবাদী জিকিরটা যুক্ত হলো। ছোট্ট উদাহরণ, আমরা অনুলোম বিলোম প্রাণায়াম সবাই জানি, বা নারী শোধন প্রাণায়াম জানি। আমরা এক নাকে শ্বাস নেব ধীরে ফুল, আর এক নাকে ছাড়বো ধীরে ফুল, আবার আর এক নাকে শ্বাস নেব ধীরে ফুল, আর এক নাকে ছাড়বো ধীরে ফুল, এই তো। বা এর আরো কিছু ভেরিয়েশন আছে। আমরা যদি শ্বাস নিতে নিতে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার শ্বাস নিতে নিতে লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসিয়ে নেই, সগর্ভ প্রাণায়াম হলো, সুফি প্রাণায়াম হলো, যোগা ইবাদতের রূপ নিল। এভাবে যোগার যে মানে প্রত্যাহার, ধারণ, ধ্যান, সমাধি, এই সব কিছু, সমাধিতেই তো লাস্ট অঙ্গ। সমাধি মানে কি? সমা ইন্টু আদিহি। সমা মানে টু এন্টার, ইন্টু কিসে? আদিহি, অরিজিন, দ্য সোর্স। সোর্সে ঢুকে যাওয়া, সোর্সে মার্জ করে যাওয়া। সুফিবাদের শেষটা কোথায়? ফানা। পার্মানেন্টলি যখন আমি ডিভাইনে, সোর্সে ফানা হচ্ছি, সেটা স্থায়ী রূপ বা বাঁকা নিলে সেটা বাঁকা বিল্লাহ বলে। সুফিবাদের এই যে যাত্রা, ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাঁকা বিল্লাহ। হ্যাঁ, তাহলে বাঁকার যে স্তর আর যোগের সমাধির যে স্তর, দে আর দ্য সেম। তো এভাবে প্রত্যেকটি অঙ্গের সাথে, এখানে আরো ডিটেইল করা গেল না, কিন্তু আমি কয়েকটি উদাহরণ দিয়েছি। এভাবে প্রত্যাহার, ধারণ, ধ্যান, সমাধি, যোগের এই অঙ্গগুলোর সাথে প্রত্যেকটার সাথে সুফিবাদী টুল টেকনিক যুক্ত করা হয়েছে, and this is how it has become সুফি যোগা। চমৎকার। ঋষি পতঞ্জলি তার এই অষ্টাঙ্গ যোগে 5 রকমের মানুষের কথা বলেছেন। একটা হচ্ছে ক্ষিপ্ত, একটা হচ্ছে মুধা, একটা বিক্ষিপ্ত, একটা হচ্ছে একাগ্র, আর একটা হচ্ছে নিরুদ্ধ। এই 5টা কিন্তু 5 রকমের মানুষ।
বিক্ষিপ্ত যে ব্যক্তি সবসময় উত্তেজিত, না ক্ষিপ্ত যেটা, সে হচ্ছে সবসময় উত্তেজিত, চঞ্চল, স্থির হতে পারে না, অস্থির। মুধা ঠিক তার বিপরীত, মানে চাঁদের যেরকম এপার হলে পূর্ণিমা আর ওই পারটাই অমাবস্যা এক্সিস্ট করছে, মুধাটা ঠিক তার বিপরীত। মুধা সে অলস, লেথার্জিক, জড়ো, কোনো কিছুতে ইনভলভ হতে পছন্দ করে না, কোনো কিছু ভালো লাগে না, ইনঅ্যাক্টিভ, ইনার্শিয়া টাইপের একটি ব্যাপার। বিক্ষিপ্ত যে এর পরেরটি, সে হচ্ছে কখনো স্থির কখনো অস্থির। এইখান থেকে সাধকের পর্ব শুরু হলো। আগের দুটি নর্মাল, হয় মানুষ বিক্ষিপ্ত মানে ক্ষিপ্ত, নয় মানুষ মুধা। সাধক বা যোগী শুরু হলো, যোগের যাত্রা শুরু হলো বিক্ষিপ্ত থেকে। সে কখনো কখনো স্থির, কখনো কখনো অস্থির। এরপরে একাগ্র। সে সাধনায় যখন আরো এগিয়ে গেল, তখন সে একাগ্র হলো। তখন সে একটা জায়গায় মনকে ধরে রাখতে পারে, না সে বিক্ষিপ্ত, না সে ক্ষিপ্ত, না সে মুধা। হ্যাঁ, সে অ্যাক্টিভ কিন্তু একাগ্র, এক জায়গায় সে থাকতে পারে, এক বিষয় নিয়ে সে থাকতে পারে। এর পরেরটি হচ্ছে নিরুদ্ধ, যে কিনা প্রশান্ত হয়ে গেছে, যে সমস্ত অবস্থাকে অতিক্রম করে সে প্রকৃতি নয়, সে নিজেকে পুরুষা এক্সপেরিয়েন্স করে ফেলেছে, নিরুদ্ধ। সুফিবাদেও এরকম বলা আছে। কুরআনে তো তিনটি অবস্থা পরিষ্কার বলা আছে নফসের। নফস মানে আমার অবস্থা, আমি এই ব্যক্তি হিসাবে কি অবস্থা। নফসে আম্মারা, এটা হচ্ছে সাধারণ মানুষ, যে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, এই সব কিছু নিয়ে এই শরীরের মধ্যে আটকানো পশু নফস, যেটা পশু নফস, এটা নফসে আম্মারা। নফসে লাওয়ামা, যে হচ্ছে সাধক পর্ব শুরু হয়ে গেল, যে হচ্ছে নিজের এই পশুবৃত্তি বা নিজের এই নিম্ন স্তরের প্রবৃত্তিগুলো প্রকাশিত হলে প্রকাশিত করতে চায় না, তাকে অবদমন করতে চায়, এবং প্রকাশিত হলে যে নিজেকে ভৎসনা দেয়, বিবেক। হ্যাঁ, তো এই যে নিজেকে ভর্ৎসনা করতে থাকছে এবং নিজেকে আরো উন্নত করার প্রচেষ্টায় আছে, নিজের স্বরূপুর এই করাল গ্রাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে আর কি। এইটা হচ্ছে নফসে লাওয়ামা। আর নফসে মুতমাইন্না, কোরআনে এই তিনটি নফসের কথা বলা আছে। নফসে মুতমাইন্না, যে প্রশান্ত নফস, যে এই স্বরূপুর করাল গ্রাস থেকে মুক্ত হয়ে গেছে এবং প্রশান্ত হয়েছে এবং সে গন্তব্যে পৌঁছে গেছে। খুব সুন্দর। আমাদের এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিস্টেমে আবার মুর্শিদ আমাদেরকে শেখাচ্ছেন যে চার রকম, তিনি আরেকটি মানে নফসের আরেকটি অবস্থা মানে আমাদেরকে শিখিয়েছেন। এই তিনটি ছাড়াও আরো একটি অবস্থা। আপনি যদি চিশতিয়া সিস্টেমে যান, ওরা তো 7টি অবস্থার কথা বলে। আচ্ছা, এই তিনটি তো কমন, কিন্তু এর মাঝখানে কতগুলো স্টেজ ভাগ করে দিয়েছে, যাতে সাধক বুঝতে পারে আমি এই মুহূর্তে কোন স্টেজে আছি। সো সিমিলারলি নফসে আম্মারা তো প্রথমে আছে, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, দেন হচ্ছে নফসে মুলহিমা। মুলহিমাটা হচ্ছে এমন নফস, যেই নফস হচ্ছে মানে সে নিজেকে মানে নিচে সে মানে নফসে লাওয়ামা থেকে সে আরেকটু এগিয়ে গেছে, কিন্তু এখনো নফসে মুতমাইন্নায় পৌঁছায় নাই, কিন্তু এর মাঝামাঝি একটা স্তর হচ্ছে নফসে মুলহিমা। দেন হচ্ছে নফসে মুতমাইন্না। যে তাহলে এখানে আমরা 4টা পাচ্ছি। নফসে মুতমাইন্না হচ্ছে সেই নফস যে অতিক্রম করে গেছে, ঠিক নিরুদ্ধ যে জায়গাটি সেটি। ইয়োগা ভিন্ন নাম দিয়ে 5টি অবস্থার কথা বলেছে, সুফিবাদ 4টি অবস্থার কথা বলছে মানুষের, উভয়ই তো মানুষের অবস্থার কথা বলছে। সুতরাং দেয়ার ইজ এ ম্যাচ। আমরা যেরকম মানে ক্ষিপ্ত এবং মুধাকে আমরা মানে নফসে আম্মারার স্তরে নিয়ে আসতে, হ্যাঁ, এরপরে বিক্ষিপ্তকে আমরা ফেলতে পারি হচ্ছে
লাওয়ামাতে। নাফসে লাওয়ামাতে। আর এরপরে রয়েছে একাগ্র, এটাকে আমরা মানে নাফসে মুলহিমাতে ফেলতে পারি। আর নিরুদ্ধকে আমরা নাফসে মুতমাইন্না বলতে পারি। এবং একই জায়গার কথা বলছে, আসলেই একই জায়গার কথা বলছে। যেহেতু একই জায়গার কথা বলছে, দেয়ার ইজ দ্য ম্যাচ। সো এই সমস্ত ম্যাচ আমি বলেছি প্রথমেই, ইয়োগাই সুযোগ করে দিয়েছে সুফিবাদকে কোথায় কোথায় এন্ট্যাঙ্গল করা যায়, কোথায় কোথায় হুকিং করা যায়। এবং এই হুকিংটা আমাদেরকে স্কোপ করে দিয়েছে যে সর্বস্তরের মানুষ, কি বিশ্বাসী কি অবিশ্বাসী, কি আস্তিক কি নাস্তিক, কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি, এরা যে কেউই ইয়োগাটা করতে পারে, ইয়োগাকে তার সাধনায় যুক্ত করতে পারে এবং তার সাধনাকে আরো স্ট্রেংথেন করে দিতে পারে। এভাবে সুফি ইয়োগা হ্যাজ ক্রিয়েটেড বেটার স্কোপ। সুফি ইয়োগা রাদার আরো বেশি ইনক্লুসিভ হয়েছে। চমৎকার চমৎকার, আমরা খুব সুন্দর একটা আনসার পেলাম আপনার কাছ থেকে। আচার্যজি, আমাকে এটা বলেন, আমরা যে মুসলিম, তারপরে হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিজম, ইহুদি ধর্ম, এরা সবাই ফেথ বেসড রিলিজিয়ান। আবার ওইদিকে বুদ্ধিজম, জৈনিজম, এগুলো হচ্ছে মানে নন ফেথ বেসড রিলিজিয়ান। তো তাদের প্রত্যেকেরই কি আসলে সত্য খোঁজার বা একই লক্ষ্যে পৌঁছার জন্য তাদের প্রচেষ্টা? তাহলে যদি তাই হয়, তাহলে তাদের মধ্যে এত সংঘাত আমরা দেখি কেন, এত রক্তক্ষয় দেখি কেন? এই যে বিরোধিতার প্রশ্ন, এটা আই শুড সে মানে ল্যাক অফ নলেজ। যে ধর্মের যে পদ্ধতির মধ্যেই থাকুক না কেন, যদি এটা স্পিরিচুয়াল প্রসেস হয় এবং সেই প্রসেসটা যদি প্রপারলি প্র্যাকটিস করা যায়, তাহলে ব্যক্তি একই জায়গায় পৌঁছবে। দুই জায়গায় পৌঁছানোর কোনো বিষয় নাই। প্রশ্নটা হচ্ছে এত রকম কেন? এত রকম কারণ যখন যেই সময়ের, যেই প্রেক্ষাপটের, যেই জনগোষ্ঠীর মানুষের জন্য বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে, তাদের জন্য মোস্ট সুটেবল প্রসেস কি হতে পারে, সেই অনুযায়ী বিষয়গুলো ডিজাইনড হয়েছে, কাস্টমাইজড হয়েছে। আপনি যদি ইসলামকেই দেখেন, ইসলাম যখন এসছে এবং এর পরে ইসলামটাই তো, কোরআনই তো, দয়াল নবীজি উনিই তো সুফিবাদের আদিগুরু। তাহলে সুফিবাদে এত ধারা কিভাবে এলো? কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, চিশতিয়া তরিকা, সরওয়ার্দি তরিকা, কত রকমের তরিকাগুলো, তাহলে কি তারা মূল ইসলাম থেকে সরে গেছে? না, মূল দর্শন, মূল যে ফ্রেমওয়ার্ক, যে ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, দেন বাকাবিল্লাহ, এই যাত্রার ব্যাপারটি সবার ক্ষেত্রে একই রকম আছে। কিন্তু ফানাফি শায়েখ হবার জন্য পদ্ধতিগুলো কি, দেন ফানাফি রাসূল, দেন কোন পর্যায়ে কোন সাধনা, এই ব্যাপারগুলো কালে কালে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী, জনগোষ্ঠী অনুযায়ী, সময়কাল অনুযায়ী পরিবর্তিত হয়েছে। যখন বেদিক সনাতন ধর্ম এসছে, যখন খ্রিস্টান ধর্ম এসছে, যখন জৈনিজম এসছে, জুইজম এসছে, প্রত্যেকটা সময়কালে প্রত্যেকের ব্যবস্থা সেই সময়ের জন্য আধুনিক ছিল এবং সেই ব্যবস্থা ঠিক আছে। এবং ওই সময়, প্রত্যেক সময় ওই অনুশীলনের ভেতর দিয়ে কিন্তু মানুষ তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছেছে। সো এই জায়গাগুলোতে কোনো বিরোধ নাই। যে যেটি চর্চা করছে, যদি সেটি তার জন্য সুটেবল হয়, সুটেবল কিনা এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কি ধরনের মানুষ, কি কালচারের, কি বিশ্বাসের, কোন মন মানসিকতার, তার উপরে নির্ভর করবে আমার পদ্ধতি, আমার সিস্টেম, আমার তরিকা কি হবে। তো যাই হোক না কেন বা যেটিই চর্চিত হোক না কেন, সেটা ঠিক ছিল। এখানে বিরোধিতার কোনো ব্যাপার নাই। প্রত্যেকের ব্যাপারটি স্বীকার করতে হবে। প্রত্যেকের ব্যাপারেই মানে অথেন্টিসিটি আছে, প্রত্যেকের সিস্টেমই ঠিক আছে। সুতরাং কোনো সমস্যা নাই এখানে। এইটা যদি আমরা এইভাবে বুঝতে পারতাম,
এবং আমরা যদি বুঝতে পারতাম যে যার যার সিস্টেমের শেষে তার ওই পদ্ধতি অনুসরণ করেই চরমে পৌঁছতে পারবে, শিখরে পৌঁছতে পারে, এবং তার অজস্র উদাহরণ আছে সব রিলিজিয়নেই দেখবেন যে পাওয়া যাবে যে একজন মানে বেশ অনেকেই আছে যারা হচ্ছে আধ্যাত্মিকতার চরমে পৌঁছেছে, তো কোনো অসুবিধা নাই। কিন্তু এইটা যদি আমরা না বুঝি এবং আমরা যদি মনে করি যে আমারটাই একমাত্র এবং আর কারোর পদ্ধতি ঠিক নেই, তাহলে এটি আসলে অজ্ঞতা। আর এই অজ্ঞতা বিভেদের সৃষ্টি করছে। আর এই বিভেদকে কেন্দ্র করে পলিটিশিয়ানরা বিভেদকে জিইয়ে রেখে পলিটিক্স করার জন্য পুরো ব্যাপারটিকে আলাদা করে সংঘাতে, রায়োটে, রক্তপাতে নিয়ে গেছে। এটি আসলে মর্মান্তিক একটা ব্যাপার। সত্য এটা না, সঠিক ব্যাপার এটি না। তাহলে আচার্যজি, সাধারণভাবে আমরা ধারণা করি যে যোগচর্চা আসলে হিন্দু ধর্মীয় সাধনার একটা অংশ। সেক্ষেত্রে একজন মুসলিম বা খ্রিস্টিয়ান কেন কিভাবে যোগচর্চা করবে, এই ব্যাপারে আপনি কি বলবেন? যে একজন মুসলিম বা খ্রিস্টিয়ান সে যোগচর্চায় কিভাবে যুক্ত হবে বা কেন হবে? যোগা ভারতবর্ষে চর্চিত হয়েছে বলেই যোগা সনাতন ধর্মীদের এই ব্যাপারটির একটা কমন ধারণা আছে, এটি আপনি ঠিকই বলেছেন। প্রশ্নটা হচ্ছে যে সনাতন ধর্মের ভিত্তি কি? বেদ, বেদের আগে তো কিছু না। বেদকে ভিত্তি করে সনাতন ধর্ম দাঁড়িয়েছে, বা যেটাকে আমরা হিন্দু ধর্ম বলি, এটা দাঁড়িয়েছে। কিন্তু যোগা বেদ আসারও অনেক আগে এসছে। যোগা বেদে আমরা অনেক জায়গায় যোগার উল্লেখ পাব, উপনিষদে পাব। আমরা যদি মহাভারত দেখি, মহাভারতে পাব। আমরা যদি রামায়ণ দেখি, রামায়ণে পাব। আমাদের এখানে যত রকমের ধর্ম আছে, ভারতবর্ষে যত ধর্ম জন্মেছে, সব ধর্মের সব কালচারে যোগা আছে। তাহলে যোগা কারোর একার কিভাবে হলো? আর যে জিনিস সনাতন ধর্ম সৃষ্টির আগে এসছে, সেই জিনিস কিভাবে সনাতন ধর্মীদের হলো? যোগা বলতে পারে সনাতন ধর্মীরা আমার, জৈনরা আমার, বুদ্ধিজম আমার। হ্যাঁ, এখানে যখন সুফিবাদ ঢুকেছে, সুফিবাদের অনেক অনুশীলনের ভেতরে যোগার অনেক কিছু ঢুকেছে, সেটা যোগা দাবি করতে পারে। যোগা থেকে সবাই সব কিছু নিয়েছে, যোগা কারো থেকে কিছু নেয়নি। সনাতন ধর্ম একটি ফেইথ বেসড স্পিরিচুয়াল প্রসেস, যোগা একটি নন ফেইথ বেসড স্পিরিচুয়াল প্রসেস। কিভাবে যোগা সবার হতে মানে সনাতন ধর্মীদের হতে পারে? যোগা কারো থেকে কিছু নেয়নি, কিন্তু সবাই যোগা থেকে নিয়েছে। যোগা সবার আগে এসেছে। এদের সবার আগে যখন কোনো ধর্ম ছিল না ভারতবর্ষে, তখন যোগা ছিল মানুষের আধ্যাত্মিক মুক্তির পথ হিসেবে। সুতরাং এটি একটা মানে ঘোর ভুল ধারণা যে যোগা হচ্ছে হিন্দুদের বা হিন্দু ধর্মাবলম্বীদের। না, যোগা কারোর না, কারণ যোগা সবার। আচার্যজি, আরেকটা প্রশ্ন নিয়ে আসবো আপনার সামনে। সেটা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু যোগা বলতে কিছু অঙ্গভঙ্গি, আসন এগুলো বোঝে। কেউ হয়তো একটু প্রাণায়ামও জানে, প্রাণায়ামটাকে ইনক্লুড করে। কিন্তু ওভারঅল যোগা, মেডিটেশন এগুলো কি আলাদা না একই? মানে এই ব্যাপারগুলো কিন্তু পরিষ্কার ধারণা নাই। এটার ব্যাপারে আমাদেরকে একটু বলবেন যে যোগা, প্রাণায়াম, মেডিটেশন এগুলো কিভাবে একটা আরেকটার সাথে যুক্ত? যোগা হ্যাজ বিকাম আ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। এখন যোগা বিক্রি হয় এবং যোগা বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। যখন যোগা অর্থ উপার্জন, ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকেছে, যা কিনা কালে কালে একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিজস্ব গোপন আত্মসাধনার বিষয় ছিল, এবং যখন তা বাজারে এসে পড়েছে এবং সেটা সবার ব্যবহার উপযুক্ত করার প্রশ্ন উঠেছে, তখনই যোগা তার মূল জায়গা থেকে সরে এটা একটা হেলথ ম্যানেজমেন্টের প্রক্রিয়া হিসাবে
সামনে চলে এসেছে, আর হেলথ ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকে এর বেচা বিক্রি চলছে। এখন ধরুন যে কোনো একটি সোশ্যাল মিডিয়ায় আপনি ইয়োগাটা উপস্থাপন করতে চান এর বাণিজ্যিকীকরণের প্রচারণার কারণে আর কি, তাহলে ইয়োগার যে গোপন সাধনাগুলো, অন্তর্গত সাধনাগুলো রয়েছে, এটি কিভাবে দেখাবেন? এটি তো দেখানো যায় না। দেখানো যায় আসন, কেউ প্রাণায়াম করছে, ইয়োগিক ব্রিদিং করছে, এটা দেখানো যায়। এজন্য এগুলোকে খুব বেশি করে দেখানো হচ্ছে এবং এটাই প্রচার করা যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত রকমের, অসম্ভব রকমের অঙ্গভঙ্গিকে আসন হিসাবে উপস্থাপন করে ইয়োগার পারদর্শিতা বা কে কত বড় যোগী সেটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। পতঞ্জলির 195টা সূত্রের মধ্যে মাত্র 3টা সূত্র আসনের জন্য ডেডিকেটেড। 195টার কম্প্যারিজনে 3টা সূত্র কত পার্সেন্ট হয়? তাহলে বাকিগুলো কি তার? সুতরাং আসন একটা অঙ্গ মাত্র, এবং যার জন্য পতঞ্জলি 3টি সূত্রের বেশি আর ডেডিকেটই করেননি। সুতরাং ইট ক্যানট বি কনসিডার্ড দ্য এন্টায়ার ইয়োগা। অষ্টাঙ্গ যোগের সামান্য একটি অঙ্গ এটি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। প্রাণায়াম একটি অঙ্গ, মেডিটেশন আরেকটি অঙ্গ, এবং ইয়োগার ভেতরে যখন আপনি অহিংসায় আছেন, অর্থাৎ আপনি কখনোই কোনো পরিস্থিতিতে ভায়োলেন্ট হবেন না, সেটা অনুশীলন করছেন, তখন ইয়োগা করছেন। যখন আপনি প্রতিজ্ঞা নিয়েছেন সবসময় সত্যের পক্ষে থাকবেন, সত্য বলবেন, তখন আপনি ইয়োগা করছেন। যখন আপনি শারীরিক মানসিক পরিচ্ছন্নতা এনশিওর করছেন, শৌচা, আপনি ইয়োগা করছেন। যখন জীবনে পড়ে যাওয়া কোনো নেগেটিভ ঘটনা, কোনো দুর্ঘটনাকেও আপনি আন্তরিকভাবে একসেপ্ট করে নিচ্ছেন এবং পুনরায় জীবন চালু করছেন, সেটা সন্তোষা হচ্ছে, তখনও ইয়োগা করছেন। এইটা তো মিডিয়ায় দেখানো যায় না, এটা তো দেখানোর উপায় নাই। এটা বড় জোর বলা যায়, কিন্তু দেখাতে হলে বেচা বিক্রির জন্য আপনাকে এই আসন প্রাণায়ামই দেখাতে হবে, বড় জোর কেউ মেডিটেট করছে সেটা দেখাতে হবে। এই জন্য ব্যাপারটা এত লিমিটেড হয়ে গেল। আরও লিমিটেড হলো যখন শুধু হেলথ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে একে দেখানো হলো। ওয়ারাজ এটা তো একটি স্পিরিচুয়াল সায়েন্স, একটি আধ্যাত্মিক মুক্তির পথ ছিল। সেইটাকে কনসিডার না করে, এই ছোট করে কনসিডার করে, এইটাকে বিরাট করে বাজারজাতকরণের প্রক্রিয়ার কারণে এই দুরবস্থাটা এসে দাঁড়িয়েছে আসলে। আচ্ছা আচার্যজি, আপনার কথায় বুঝলাম যে আপনি বলতে চাচ্ছেন যে ফিজিক্যাল হেলথ ম্যানেজমেন্ট এবং মেন্টাল হেলথ ম্যানেজমেন্টে আমরা যে ইয়োগাকে এখন ব্যবহার করছি, এটার কারণে স্পিরিচুয়াল পার্সপেক্টিভটা মিস হচ্ছে, এবং যার কারণে একটা বড় বেনিফিট থেকে আমরা সাধারণ মানুষরা বঞ্চিত হচ্ছি। তো সেক্ষেত্রে আপনার কথাটা ধরে যদি জিজ্ঞেস করি যে আসলে কি মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ ম্যানেজমেন্টে ইয়োগা কাজ করবে না? কারণ আমরা তো থেরাপিউটিক ইয়োগার কনসেপ্টও নিয়ে আসছি, থেরাপিউটিক ইয়োগা। তো এই বিষয়ে আপনি বলবেন যে থেরাপিউটিক ইয়োগাটা নিয়েও একটু আমরা শুনতে চাই, আর স্পিরিচুয়াল পার্সপেক্টিভটা কীভাবে মিস হচ্ছে এবং আমরা একটা ভালো বেনিফিট থেকে কিভাবে বঞ্চিত হচ্ছি সেটাও জানতে চাইব। না, থেরাপিউটিক ইয়োগার যে কনসেপ্টটার কথা বললেন, হ্যাঁ, থেরাপিউটিক ইয়োগা আগে ছিল না। থেরাপিউটিক ইয়োগাটা পরে ইভলভড হয়েছে, যখন দেখা গেছে যে ইয়োগা দারুণভাবে হেলথ ম্যানেজমেন্ট, ডিজিজ ট্রিটমেন্টে রোল প্লে করতে পারে। ইয়োগা বিউটিফুলি সাইকোলজিক্যাল বা মেন্টাল হেলথ ম্যানেজমেন্ট, এমনকি ট্রিটমেন্টেও রোল প্লে করতে পারে। এবং সেগুলো যখন বিভিন্নভাবে গবেষণা হয়েছে, সেই গবেষণায় উঠে এসেছে, তখন সিস্টেম্যাটিক্যালি ওই থেরাপিউটিক ইয়োগাটা ডিজাইন হয়েছে যে এই ধরনের ডিজিজে এই এই জিনিসগুলো ইয়োগার নিতে হবে, এই ধরনের ডিজিজে এই এই ইয়োগিক অনুশীলনগুলোকে নিতে হবে। এভাবে করে ধীরে ধীরে থেরাপিউটিক ইয়োগাটা ইভলভ করেছে, এবং দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। সত্যিই ইয়োগা ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল হেলথ ম্যানেজমেন্টে দারুণ রোল প্লে করতে পারে। একটা জিনিস বুঝতে হবে যে ঋষি পতঞ্জলি যখন ইয়োগার
ছোট্ট একটা সংজ্ঞা দিয়েছেন, যোগা চিত্তবৃত্তি নিরোধাহা। অর্থাৎ যোগা হচ্ছে চিত্তের বা অন্তরের যে প্রবণতা, টেন্ডেন্সি, সেটাকে নিরোধ করে। চিত্তের অর্থাৎ পতঞ্জলি কিন্তু ফিজিক্যাল ব্যাপারটি আনলেনই না ডেফিনেশনে, উনি অন্তর্গত মানুষের মনোজগৎ, সাইকোলজিক্যাল জগৎটাকেই এনেছেন। এই জন্য আমরা বলি যোগা ইজ দি মাইন্ড সায়েন্স। যে যোগা শিখেছে সে মনোবিজ্ঞান শিখেছে, কিন্তু যৌগিক পার্সপেক্টিভ থেকে। তো যোগা কেন, যোগার ভেতরে এই ফিজিক্যাল কম্পোনেন্ট, এই সাইকোলজিক্যাল কম্পোনেন্টগুলো এসছে? যোগা হচ্ছে একটি সর্বাঙ্গীন সুস্থতার প্রশ্ন, আধ্যাত্মিক সুস্থতা সহ আর কি। যোগা যেভাবে চায় সেটি হচ্ছে যে মানুষের শরীরটাকে এমনভাবে তৈরি করতে যেন সে মেডিটেশন বা ধ্যানের জন্য উপযুক্ত হয়। এনার্জিটাকে এমনভাবে ট্রেন করা যাতে এনার্জি, ব্রেথ এরা সবাই মেডিটেশনের জন্য উপযুক্ত হয়। এমন একটি মন একাগ্র থাকার অ্যাবিলিটি, মনোযোগে থাকার, স্থিরভাবে থাকার অ্যাবিলিটি, মনকে সেইভাবে ট্রেন করা যাতে সে মেডিটেশন করতে পারে। নইলে মেডিটেশনের সময় শরীর যদি ব্যথা করে, 10 মিনিট বসার পরে যদি আমার আর শরীরে ব্যথা তৈরি হয়, তাহলে তো হবে না। 5 মিনিটের ভেতরে, 2 মিনিটের ভেতরে যদি মনোজগতে নানান ধরনের চিন্তা, অস্থিরতা আসতে থাকে, তাহলে তো সে মেডিটেট করতে পারে না। তাহলে মেডিটেশনের জন্য বডি নিডস টু বি ট্রেন্ড, ব্রেথ নিডস টু বি ট্রেন্ড, energy needs to be trained and mind needs to be trained. তখন একজন ব্যক্তি মেডিটেশনের জন্য উপযুক্ত হয়। এবং ধ্যান যোগ সাধনায় যখন সে রত থাকে, ধ্যানই সেই পদ্ধতি যার ভেতর দিয়ে সে তার, যেটাকে আমরা প্রকৃতি বলেছি, বডি, মাইন্ড, ইমোশন, ইন্টেলেক্ট, বা হচ্ছে নফসের যে দাপট, নফসের যে অধিকার আমাদের উপরে, সেটাকে অতিক্রম করে যাওয়ার যে উপায়, সেটি হচ্ছে ধ্যান। তার জন্য ধ্যান করতে হবে, ধ্যানে থাকতে হবে। আর ধ্যানে থাকতে হলে আমার বডি, মাইন্ড, এনার্জি, ব্রেথ ট্রেইনড হতে হবে। তাই এই কম্পোনেন্টগুলো এখানে এসছে। ফলে রোগমুক্ত শরীর না হলে সে ধ্যান করতে পারবে না, স্থির মন না হলে সে ধ্যান করতে পারবে না। এইগুলো অ্যাচিভ করার জন্য যোগা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তার ফিজিক্যাল হেলথ, তার সাইকোলজিক্যাল হেলথ এবং এই হেলথ ম্যানেজমেন্ট, ডিজিজ ট্রিটমেন্টের প্রশ্নটি এখানে বিল্ট ইন হয়ে গেছে। তাই এটা ট্রিটমেন্ট বা এইগুলো, এই ম্যানেজমেন্ট, এগুলো ঘটবে আসলে যোগাতে। আচ্ছা দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। তো আচার্যজি, আপনার কাছে জানতে চাইব, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, এই 21শে জুন তারিখে কেন যোগ দিবসটি প্রতিষ্ঠিত হলো? 21শে জুনের বিশেষত্বটা আপনার কাছে শুনব। এই দিবসের কি বিশেষত্ব 21শে জুন? 21শে জুন কেন বিশ্ব যোগ দিবস হলো এবং এই দিনটিকেই বেছে নেওয়া হলো কেন? এটার দুটো ব্যাপার আছে। একটি ব্যাপার যদি দেখেন যে 21শে জুন হচ্ছে বছরের সবচেয়ে বড় দিন, সূর্য সবচেয়ে বেশি সময় আকাশে অস্তিত্বমান থাকে, দিন সবচেয়ে বড়, রাত সবচেয়ে ছোট। সো অন্ধকারের কালটি সবচেয়ে কম আর দিবসের কালটি সবচেয়ে বেশি। ফলে 21শে জুন আসলেই বছরের একটি বিশেষ দিন। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এই দিন বলা হয়ে থাকে, যোগ গুরুজন বলেন যে ইনি আদি যোগী, আদি গুরু, উনি এই দিন যোগা শেখাতে শুরু করেছিলেন। দিস ইজ দ্য ডে দি আদি গুরু স্টার্টেড টু টিচ যোগা। ফলে এই দিবসটি প্রস্তাবিত হয় এবং ভারত থেকে, ইন্ডিয়া থেকে এই দিবসটি জাতিসংঘে প্রস্তাব করা হয়। এবং ইন্টারেস্টিংলি, জাতিসংঘের ইতিহাসে কোনো একটি দিবসের প্রস্তাব উপস্থাপিত হলে
ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগাটাই এমন একটি ডে যেটি সবচেয়ে কম সময়ের ভেতরে সবচেয়ে বেশি সংখ্যক রাষ্ট্রের ভোটে এই দিবসটি ঘোষিত হয়েছে। চমৎকার। তো এটা মানে ব্যাকগ্রাউন্ডের একটি বিশেষ ব্যাপার, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে এই দিন আদিযোগী যোগা শেখাতে শুরু করেছিলেন এবং এই দিনটা বছরের দিন সবচেয়ে বড় আর রাত সবচেয়ে ছোট। চমৎকার একটা আলোচনা হচ্ছে এবং আমরা অনেক কিছু জানতে পারছি। তো আচার্যজি, জুন মাস তো আসলে যোগের মাস, যোগ ইনশাল্লাহ ছড়িয়ে যাবে অনেক দিকে। তো এই যে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, এই উপলক্ষে আপনি হুয়ের দর্শকদের বা হুকে যারা ভালোবাসে, হুতে যারা যোগ শিখেছে, তাদের জন্য আপনি কি বার্তা দিবেন? 21শে জুন বিশ্ব যোগ দিবস এবং এই দিন আমার বার্তা, আমি যা মানুষকে বলতে চাই যে যোগাকে শুধুমাত্র হেলথ ম্যানেজমেন্টের একটি প্রসেস হিসেবে না নিয়ে যোগাটাকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে নেয়া, একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন হিসেবে নেয়া এবং এই দর্শন অনুশীলন, এই চর্চা অনুশীলনের ভেতর দিয়ে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক ওয়েলবিং বা কল্যাণের পথে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটি, এটিই যেন চর্চিত হয়। সারা পৃথিবীতে যোগা ছাড়া আর এমন কোনো প্রসেস আমার অন্তত জানা নেই যেটি একই সাথে মানুষের ফিজিক্যাল ওয়েলনেস, মেন্টাল ওয়েলবিং এবং স্পিরিচুয়াল লিবারেশনে কন্ট্রিবিউট করতে পারে। সো এইটা অনেক বেশি ছড়িয়ে যাওয়া উচিত এবং হাজার 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 বছর ধরে সারা পৃথিবীতে যোগা যে পূর্ণ দাপটে প্রতিষ্ঠিত রয়েছে, তা যোগার কোন শক্তির কারণে, এই শক্তিটা যদি উপলব্ধি করে যোগাটা অনুশীলন করা হয় এবং বিশেষ করে যারা যোগা অনুশীলন করতে চায় তারা যেন হঠাৎ করেই কোনো একটা স্টুডিওতে যে বা কোনো একটা ইনস্ট্রাক্টরের কাছে যে যোগাটা শুরু না করে, যোগাটা যেন ভালো করে শিখে বুঝে তারপরে অথেন্টিক সার্টিফাইড ইনস্ট্রাক্টরের অধীনে যদি যোগাটা অনুশীলন করে, তাহলে সে যে বেনিফিট এক্সপেক্ট করে যোগা থেকে তার প্রত্যাশার উপর দিয়ে যোগা তাকে বেনিফিটেড করতে থাকবে। আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনাকে আচার্যজি এই প্রোগ্রামে থাকার জন্য এবং আপনার জ্ঞানগুলো দিয়ে, কথাগুলো দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। ইনশাল্লাহ আমাদের এরকম পডকাস্ট আরও আসবে সামনে, যেখানে আমরা যোগকে আরও গভীরভাবে জানবো এবং আচার্যজিকে আমাদের সাথে আরও নিবিড়ভাবে পাবো। তো আজকে আচার্যজিকে বিদায় জানাচ্ছি। আর আমরা আজকে শিখলাম আসলে যোগের উৎসটা কি, যোগের স্পিরিচুয়ালিটি, যোগ যে শুধুমাত্র ওয়েলনেস না, শুধুমাত্র হেলথ ম্যানেজমেন্ট না, এটা একটা স্পিরিচুয়াল সায়েন্স এবং আমাদের যে প্রতিপাদ্য বিষয় যে হেলদি এইজিং, সেই হেলদি এইজিংয়ের জন্য যোগার যে ভূমিকা আমরা জানতে পারলাম। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও কথা বলবো আচার্যজির সাথে। আমাদের প্রোগ্রামটা নিয়মিত দেখবেন আপনারা। ধন্যবাদ আপনাদেরকে। আপনাকেও অনেক ধন্যবাদ যে এই পডকাস্টটা আয়োজন করা এবং প্রশ্নগুলো খুব রেলেভেন্ট ছিল, খুব উপযুক্ত ছিল। এই বিষয়গুলো সম্পর্কে মানুষের ক্ল্যারিটির অভাব আছে এবং এই ক্ল্যারিটিটা আনার সুযোগটা আমাকে করে দেওয়া, এর জন্য আপনাকেও এবং হু ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ যে এই সুন্দর আলোচনাটা অর্গানাইজ করা হয়েছে। ধন্যবাদ দর্শক আপনাদেরকে, ধন্যবাদ আচার্যজি আপনাদেরকে।